বিয়ের ৫ বছর হলেও আমি আজও আমার স্বামীকে দেখিনি সরাসরি। কফির কাপে ঠোঁট ডুবিয়ে স্বাভাবিক গলাতেই কথাটা বলে নৌমি। তবে স্বাভাবিক থাকতে পারল না ওর বান্ধবী আয়রা। চোখ দুটো বড় বড় করে চিৎকার করে ওঠে স্থান ভুলে। কি বলছো এসব? বিয়ে করেছো অথচ স্বামী দেখোনি? এ কেমন বিয়ে? আমার সব কিছু কল্পনা মনে হচ্ছে। আয়রাত উদ্বিগ্নগত লক্ষ্য করে হাসে নৌমিক। যখনই ওর ওর বিয়ে নিয়ে কাউকে কিছু বলে তখন সবার আয়রার মতোই রিয়াকশন হয়। এগুলো ওর কাছে নতুন কিছু না। বিয়ে নিয়ে কিছু ভাবলেও বুক চিরে দীর্ঘ নিঃশ্বাস বের হয়ে আসে। এমন তো ওর সাথে হওয়ার কথা ছিল না, তবুও কেন হলো? কি হলো নৌমি? বলছো না কেন? প্লিজ সাসপেন্স রেখো না। আমার মন আকুল পাকুল করছে তোমার ঐতিহাসিক বিয়ের ঘটনা শোনার জন্য। বলো না। নৌমির হাত ঝাঁকিয়ে চঞ্চল কণ্ঠে কথাটা বলে আয়রা। নৌমি হেসে ফেলল ওর কাণ্ডে। শুকনো ঢোক গিলে তথাকথিত ঐতিহাসিক বিয়ের ইতিহাস বলে। আমার বয়স তখন ১৫। সেই সময়টা মেয়েরা যখন পড়াশোনা আর কল্পনার জগতে বসবাস করে, তখন আমার পারিবারিক বিষয়ে করে আমার দাদু আমার বিয়ের জন্য উঠে পড়ে লাগে। গ্রামের মানুষ তার উপর আগেকার দিনের চিন্তা ভাবনা তার। তাই নাতনির বিয়ের জন্য ১৫ বছর বয়সটা অনেক বেশি। যাই হোক, দাদুর ইমোশনাল ব্ল্যাকমেলে বাবাও রাজি হলেন। দেখতে শুরু করে আমার জন্য পাত্র। এরপর আমার স্বামী খোঁজ পায়। তখন তিনি সেনা সদস্য ছিলেন। ফেলটানার্ট হয়েছেন, বুঝতে পারছো? ও মুহূর্তেই বিয়ে করাটা চাকরির ক্ষেত্রে ক্ষতিকর। দাদা শাশুড়ের কাছ থেকে জেনেছি তাকে শাশুড়ি মা দিব্যি দিয়ে রাজি করিয়েছিলেন। তাই নাকি আমাকে খুব পছন্দ হয়েছিল। তখন বিয়ে না করলে যদি আমার অন্য কোথাও বিয়ে হয়ে যায় এই ভয়ে ছিলেন মতে বিরুদ্ধে আমায় তার ঘরে পুত্রবধূ করে নিয়ে আসে। বিয়ে নিয়ে একটু হলেও ধারণা আমার ছিল। দাদু সবসময় বিয়ে নিয়ে নানান কথা তুলতো আমার কানে। তাই স্বামী হিসেবে যাকে পেয়েছি তাকে নিয়ে নানান কল্পনা সাজিয়েছিলাম মনে। অথচ ভাগ্য দেখো, জোর করে বিয়ে দেওয়ার জন্য আমার মুখ পর্যন্ত দেখলো না আমার স্বামী, আর আমায় না মুখ দেখিয়েছে। বিয়ের রাতে আমায় ফেলে চলে গেল কোয়ার্টারে, আর ফেরেনি। তাই আমারও তার তার মুখ দেখার সৌভাগ্য হয়নি। চোখের পানি অথচ মুখে হাসি রেখে এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামে নৌমি। আয়রা চমকিত নয়নে দেখেছে সামনে অসম্ভব সুন্দরী মেয়েটাকে। বিয়ে হওয়ার পরেও স্বামীর মুখ দেখতে না পাওয়া নিশ্চয় অনেক কষ্ট। বিয়ের পরে তো স্বামীর সব হয়, মেয়েদের নানান স্বপ্ন থাকে সংসার নিয়ে। নৌমিরও নিশ্চয় ছিল। অথচ কি হলো? আয়ু খাচ্ছ না কেন? হট কফি তো এবার কোল্ড কফিতে পরিণত হয়েছে। নৌমির মুখ থেকে হাসে সরছে না মোটেও। বুকে কষ্ট চেপে হাসার এক অলৌকিক ক্ষমতা বোধহয় নারী সমাজেই রয়েছে। আয়রার মুখ কেমন কালো হয়ে গেছে নৌমির কথাগুলো শুনে। তাই তো কফির কাপে চুমুক দিতেও মন চাচ্ছে না। ওর শুনতে এত খারাপ লাগছে। তাহলে নৌমি, সে তো এসবেই ভুক্তভোগী। তুমি এত কিছুর পরেও হাসছো নৌমি? কিভাবে? এত প্রায় ৫ বছর আগের ঘটনা। তাই এখন আর কষ্ট লাগে না, শুধু নিজের ভাগ্যের উপর আফসোস হয়। এই যা। তুমি এখন কোথায় থাকো? শ্বশুরবাড়ি? তারা কেমন? আয়রা একসাথে প্রশ্নগুলো শুনে নৌমি শেষবারের মতো কফির কাপে চুমুক দেয়। শ্বশুরবাড়িতে থাকি। ওনারা আমায় এত ভালোবাসে যা বলার মতো না। বাবা বাড়ি খুব কমই যায়। আমি যেতে চাইলেও সহজে আমায় ছাড়ে না আম্মু, মানে শাশুড়ি মা। একদম মেয়ে তো সকলে সকলে আমায় ট্রিট করে। তোমারও ওই রামছাগল হাজবেন্ড কি একবারের জন্যও বাড়ি আসেনি? কথাও হয়নি তার সাথে? তার পিক দেখেছো? রামছাগল শুনে নমি শব্দ করে হেসে ফেলল। হাসতে হাসতে বলল, অমনভাবে মানুষের সাথে রামছাগল নামটা বেমান আয়ু। তার পরিস্থিতিও একবার ভেবে দেখো। তিনি খুবই জেদি। তাই তো ৫ বছরে একবারও আসেনি বাড়িতে। পরিবারের সবার সাথে কথা বলেছে বিয়ে পায় ১ বছর পর। আমার কথা তো বোধহয় তিনি মনেও করেন না। আম্মু একবার আমার কথা বলেছিল তার কাছে। রেগে তিনি ৩ দিন ফোন দেয়নি। পরে
অবশ্য অনেক মানিয়ে কথা বলতে পেরেছে আম্মু। এরপর আর আমার কথা তোলেনি তার কাছে। পিক দেখেছি তবে তাতে কি আর বাস্তবে থাকা মানুষকে বোঝা যায় বলো? তোমার খুব রাগ না তার উপর? আমারই তো প্রচুর রাগ হচ্ছে। আরে ভাই, জোর করে বিয়ে দিয়েছে মানলাম, তাই বলে বইয়ের মুখ দেখবি না? ঠিক রাগ না, তবে অভিমান বলতে পারো। তিনি তো আমায় বিয়ে করতে চায়নি জোর করে, তার ঘাড়ে আমায় ঝুলিয়ে দেওয়া হয়েছে। শুধু চাই একবার তিনি আমার সামনে আসুক। অনেক প্রশ্ন জমে আছে আমার, অনেক। যে মানুষটা তোমার খোঁজ নেয় না, কিছু না, তাকে ডিভোর্স দাও। কেন পারছো না? মরীচিকার পেছনে ঠোঁট কামড়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। বুকের ব্যথাটা আবারও বেড়েছে, হয়তো স্বামী নামক পুরুষটার কথা মনে করতে। এতে রোজই হচ্ছে। তবে ডিভোর্স কথাটা মনে আনলেও শরীর কম্পন জাগে। যতই হোক, স্বামী তো না হোক, দেখা মায়া তো জন্মেছে। ওসব নিয়ে আমি কিছু ভাবি না, ভাবতেও পারছি না। ও আচ্ছা, তা তোমার হাজবেন্ডের নাম কি? এত কথা বললাম অথচ তার নামই জানা হলো না। এই পর্যাপ্ত এসে নমি গলা শুকিয়ে গেল। পুরুষটার নাম উচ্চারণ করতে গিয়ে কেমন একটা জড়তা কাজ করছে। ৩ বার শুকনো ঢোক গিলে বলে, তানজিম তুর্য। নামটা অনেক চেনা চেনা লাগছে। আয়রার কথাটা শেষ করতে তার আগে নমি ওকে থামায়, নিজে থেকেই বলে, আমি বলছি। কদিন আগে জঙ্গিদের হাত থেকে যে সোমাপার মানুষে বাঁচিয়ে দিয়ে দেশের আলোড়ন তৈরি করলো, সেই মানুষটাই আমার স্বামী, বুঝলে? আয়রার মুখটা হা হয়ে গেল। অধিকাংশই রমণীর কল্পপুরুষের কিনা শেষমেশ নমির হাজবেন্ড, ওর ক্রাশ শেষমেশ ওর বান্ধবীর স্বামী। একই হলো। নমি বেশ মজা পেল আয়রার মুখটা দেখে। আহারে বেচারি, একটু আগে যাকে রামছাগল বলল, সেই ওর ক্রাশ হয়ে বের হলো। অবাক হয়ে লাভ নেই আয়ু, এটাই সত্যি। ভাই, আমার ক্রাশ ছিল তিনি। তার প্রতিটা পিক আমার গ্যালারিতে। অথচ দেখো, সেই কিনা তোমার হাজবেন্ড। হায় হায়। অসহায় মুখ করে আয়রা কথাটা বলে। তুর্যকে নিয়ে কেউ একটু কৌতূহল হলে কিংবা প্রশংসা করলে ওর খুব ভালো লাগে। কারণটা হয়তো পবিত্র বন্ধনে জেরে। হাত ঘড়ি টাইম এখন প্রায় 12:30। আয়রার সাথে এতদিন ফেনাপেলের পর আজকে এই প্রথম মিট করতে আসছে। ফেসবুক থেকে পরিচয় হয় আয়রার সাথে, সেখান থেকেই ভালো বন্ধুত্ব। তবে ব্যক্তিগত জীবন নিয়ে এর আগে বলা হয়নি। নমি সরাসরি এ বিষয়ে কথা বলতে চেয়েছিল, দেখতে চেয়েছিল আয়রার চমকিত মুখখানা। ও আগে থেকে জানতো তুর্যদে আয়রার ক্রাশ, তাই তো এত আলাপ। ওর ভাবনার মাঝেই ফোনটা বেজে ওঠে, শব্দ করে। স্ক্রিনের তাসফিফ নামটা দেখে হেসে ফেলে। তুর্য বাদে মোটামুটি সব ওকে ভালোবাসে, তার মধ্যে তাসফির অন্যতম। ফোন কানে তুলতেই তাসফির উচ্চারিত কণ্ঠ ভেসে আসে, হ্যালো ভাবি, মনি কই তুমি? একটা খুশির সংবাদ আছে, শুনলে তুমি পাগল হয়ে যাবে। আমি নিশ্চিত। মৌনি ভ্রু কুঁচকে জোর কুঁচকে গেল। ওতে 10টার বাড়ি থেকে বের হলো। এর মাঝে কি এমন খুশির সংবাদ হতে পারে? বুঝে আসলে না ওর, তাই না ভেবে প্রশ্নটা করেই ফেললো, কি বলো তো, আসলে হয়েছে কি জানো? বলো, শুনছি। তা না, আজকের বাড়ি ফিরবে। পরবর্তী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আর গল্পটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। গল্প প্রিয় নীলপদ্ম।